কোভিড-19 পরবর্তী এই যে উপসর্গগুলো, এই উপসর্গগুলো থেকে বের হওয়ার জন্য আমরা তাহলে কি করতে পারি? তো আমরা যদি প্রবলেম ওরিয়েন্টেড থিঙ্কিং করি যে কোন প্রবলেমটার এগেনস্টে আমরা কী অ্যাকশন নিব, সেক্ষেত্রে আমরা সহজে এই পুরো ব্যাপারটা সামারাইজ করতে পারবো। কারণ কোভিড-19 পরের ফিজিওলজিটা বেশ জটিল, এখানে রিকভারিটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কমপ্লিট রিকভারি করতে অনেক সময় 6 মাস থেকে পুরোপুরি 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে, যদি কিনা পেশেন্টের আগে থেকেই কিছু ফিজিওলজিক্যাল প্রবলেম থাকে বা ডিজিজ থাকে। কিন্তু আমরা অপেক্ষাকৃত সহজে যদি হোম ম্যানেজমেন্টের কথা বলতে যাই বা বাড়িতে থেকে আমরা কিভাবে এটাকে কমিয়ে আনতে পারি সেটাতে যদি আমরা যাই, তাহলে আমরা সংক্ষেপে কিছু পয়েন্ট বেসড আলোচনা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে আইজিটি বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, যে ব্যাপারটা এইটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স হচ্ছে যখন আপনার বডি গ্লুকোজকে প্রপারলি টলারেট করতে পারে না, অর্থাৎ গ্লুকোজকে যে প্রসেসিংয়ের মধ্যে নিতে হবে সেই প্রসেসিংটা আপনার বডি কমপ্লিট করতে পারে না। এটা বিভিন্ন কারণে হতে পারে। এর প্রধান কারণ এখন যে পপুলেশনটা নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ সাধারণ মানুষ, এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করতে গেলে তাহলে আমাদের কী করতে হবে? আমাদের 1 নম্বর কাজ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট খাওয়া কমাতে হবে, বিশেষ করে রিফাইন্ড কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট কি? আমাদের চারপাশে যা আছে প্রায় সব কিছু রিফাইন্ড কার্বোহাইড্রেট। এটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা যে চাল খাচ্ছি এটা রিফাইন্ড চাল, আমরা যে আটা খাচ্ছি এটা রিফাইন্ড আটা। তো আসলে চালের বদলে আটা বা আটার বদলে চাল, কোনোটা আমাদের বাড়তি কোনো বেনিফিট দিতে পারছে না। ময়দারও একই অবস্থা। আমরা বাইরে যত খাবার খাচ্ছি, প্রায় সমস্ত খাবার, এগুলো আমরা দেখতে পাচ্ছি যে কোনো না কোনোভাবে আটা বা ময়দার তৈরি। অর্থাৎ আমাদের স্ন্যাক্সগুলো আছে, সেই স্ন্যাক্সগুলো প্রায় সবই আটা বা ময়দার তৈরি। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে রিফাইন্ড কার্বোহাইড্রেট বাদ দিতে হবে, আমাদেরকে হোল গ্রেইনের দিকে যেতে হবে। অর্থাৎ আমরা কার্বোহাইড্রেট হিসেবে যেটা খাবো সেটা হতে হবে নন রিফাইন্ড, পিওর। কীরকম? আমাদের চেষ্টা করতে হবে আমরা যেন বাদামি চাল খাই ভাতের জন্য, এবং আটার জন্য সাদা আটার বদলে লাল আটা খাই, দ্যাটস ফাইন। এটা অনেকেই করেন। এটা করলে আমাদের প্রথম যে সমস্যাটা আইজিটি, ধুম করে গ্লুকোজ পড়ে যাচ্ছে, ধুম করে আবার গ্লুকোজ উঠে যাচ্ছে, এই যে প্রবলেমটা, এইটা অনেকটা কভার আপ করা আমাদের পক্ষে সম্ভব হবে। তো সাধারণত আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা ডায়েটে 60 to 70% থাকে, এটা আমাদের একটা স্বাভাবিক কন্ডিশন। তো দেখা যাচ্ছে যে এর প্রায় পুরোটাই হয় রিফাইন্ড কার্বোহাইড্রেট। আমাদের কোভিড-19 পরবর্তী যে সিমটমসগুলো আছে, লং কোভিড থেকে বের হতে গেলে আমাদের এই কার্বোহাইড্রেটের পরিমাণটা কমাতে হবে। কারণ আমরা কিন্তু তখন ইনসুলিন রেজিস্ট্যান্স পার করছি, বা অনেকে প্রি ডায়াবেটিক হয়ে যাচ্ছে, অনেকে ডিরেক্ট ডায়াবেটিক হয়ে যাচ্ছি। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কী করবো? আমরা এই 70% কার্বোহাইড্রেটকে রিডিউস করে কমিয়ে আমরা 20 to 30% কার্বোহাইড্রেটে চলে আসবো। অর্থাৎ আমাদের ডায়েট হবে একটা লো কার্ব ডায়েট। কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে 20 থেকে 30%, এর বেশি না। অর্থাৎ আমি যদি দিনে টোটাল 800 গ্রাম খাবার খাই, এই 800 গ্রাম খাবারের মধ্যে আমার কার্বোহাইড্রেটের পরিমাণ 240 গ্রামের বেশি হবে না। আমি যদি 1500 গ্রাম খাবার খাই, আমার কার্বোহাইড্রেটের পরিমাণ অবশ্যই 500 গ্রামের বেশি হবে না। এইটা হচ্ছে আমাদের 1 নম্বর প্রিন্সিপাল, যেটা আমাদের ফলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে কার্বোহাইড্রেটটা খাচ্ছি সেই কার্বোহাইড্রেটটা কীভাবে রিফাইন্ড কার্বের পরিবর্তে আমাদের হোল গ্রেইনে নিয়ে আসা যায় সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ বা হোল কার্বস কীভাবে আমাদেরকে এখানে পুশ করা যায় সেটা দেখতে হবে। আমরা যদি সম্ভব হয় লাল চালের ভাত খাবো, সম্ভব হলে লাল আটার রুটি খাবো। আর এর পাশাপাশি আমাদের যে স্ন্যাক্সগুলো আছে, স্ন্যাক্সগুলো যত সম্ভব বাদ দিয়ে দিব। যদি সম্ভব হয় আমরা ঢেকি ছাড়া চাল খেতে পারি, যদি সম্ভব হয়। আমি জানি বাংলাদেশে এটা খুব একটা অ্যাভেলেবল না, এই কারণে এই পরামর্শ দিয়ে খুব একটা লাভ হবে না। এরপর আমরা দেখা যাচ্ছে যে ফ্রুটস থেকে যদি কিছুটা কার্বোহাইড্রেট নেই, সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছুটা হলেও আমাদের এই আইজিটির প্রবলেমটাকে ম্যানেজ করতে সক্ষম হব। এখন কোভিড-19 পেশেন্টদের তো খাবার প্রয়োজন হয় বেশি কোভিড-19 থেকে ওঠার পরে। এখন সে তো অলরেডি কার্বোহাইড্রেট কমাচ্ছে, কার্বোহাইড্রেট কমালে তাহলে সে ক্যালোরির চাহিদাটা পূরণ করবে কী দিয়ে? এখানে চলে আসে আমাদের প্রোটিন সোর্সের কথা। কোভিড-19 সময় আমরা কিন্তু প্রচুর পরিমাণে মাসেল লস করছি, প্রচুর পরিমাণে বোন লস করছি। তো এই যে গ্যাপটা, এটা কভার করতে গেলে আমাদের কী লাগবে? প্রোটিন লাগবে। তো আর আবার আমাদেরকে তো এনার্জিও কভার করতে হবে, এনার্জি গ্যাপ কভার করতে গেলেও প্রোটিন লাগবে। সো হিয়ার্স দ্য ব্রিজ, আমরা যদি প্রোটিন ইনটেকটা বাড়াই, হাই প্রোটিন ডায়েটে যাই, হাই প্রোটিন ডায়েটে গেলে তখন আমার অভাবটাও পূরণ হবে, তেমনি আমি কী করতে পারবো, আমার যে পরিমাণ ক্যালোরি দরকার সেই ক্যালোরি ইনটেকটাও আমি করতে পারবো। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে, আমরা যদি
সঠিক প্রোটিনটা নিতে পারি, সঠিক উৎস থেকে প্রোটিনটা নিতে পারি, আমাদের কিন্তু এই যে আইজিটি প্রবলেমটা অর্থাৎ গ্লুকোজ ইনটলারেন্সের যে প্রবলেমটা, এই ইনটলারেন্সের প্রবলেমটাও কমে আসবে ইনশাল্লাহ। সেটা কিভাবে? আমরা যদি সরাসরি প্রোটিন সোর্সে যাই, যে প্রোটিনের সঙ্গে কোনো নাই, ফ্যাট নাই, এই প্রোটিনটা খেলে কিন্তু আমাদের বডিতে ইনসুলিন রেসপন্স খুব একটা কমে না। তো আমাদেরকে সরাসরি লিন প্রোটিনে যাওয়া যাবে না, আমাদের একটু ফ্যাটি প্রোটিনে যেতে হবে। ফ্যাটি প্রোটিন বলতে কি আছে আমাদের কাছে? এক নম্বর যে ফ্যাটি প্রোটিনটা আছে সেটা হচ্ছে ডিম, এবং এটা কিন্তু সস্তা সবার জন্য। ডিমের মধ্যে আমার প্রোটিনের সাথে ফ্যাটের যে রেশিও অলমোস্ট 1:1। তো এই ডিমটা আমাদের কোভিড-19 পরে যে রিকভারিতে আমাদের খুব সাপোর্ট দেয়। দ্বিতীয়ত আমাদের এখানে যে ফ্যাটটা প্রয়োজন, এই ফ্যাটটা হতে হবে স্যাচুরেটেড ফ্যাট। কেন স্যাচুরেটেড ফ্যাটের কথা বলছি? ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্যাচুরেটেড ফ্যাট কিন্তু আমরা যখন তেলে ভাজি বা দেহের ভিতরে যে বার্নিংটা হয়, বার্নিংয়ের ভিতর দিয়ে আমাদের স্যাচুরেটেড ফ্যাটটা যায়। স্যাচুরেটেড ফ্যাট কিন্তু সাধারণত ট্রান্স ফ্যাট প্রডিউস করে না, সাধারণত না, কখনোই ট্রান্স ফ্যাট প্রডিউস করে না। ট্রান্স ফ্যাট প্রডিউস হচ্ছে পলিআনস্যাচুরেটেড বা মনোআনস্যাচুরেটেড যেসব ফ্যাটি অ্যাসিড আছে, ওই ফ্যাটি অ্যাসিডগুলো থেকে। তো আমাদের বডি যখন আন্ডার ইনফ্ল্যামেশন থাকে, তীব্র ইনফ্ল্যামেশনের ভিতরে কোভিড-19 পরে, ওই সময় আমরা যদি স্যাচুরেটেড ফ্যাট খাই, ওইটা আমাদের বডিকে বেটার স্যুট করবে। কিন্তু আমরা যদি আনস্যাচুরেটেড ফ্যাট বেশি খাই, সেটা কিন্তু ভিতরে গিয়ে ট্রান্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অক্সিডাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এই কারণে আমি বলতেছি যে কোভিড-19 থেকে রিকভার করার পরে ডিম হচ্ছে একটা আদর্শ খাবার। আপনাকে যথেষ্ট পরিমাণে ডিম খেতে হবে। যদি ডিমের সাথে সম্ভব হয় তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছগুলো, এগুলো আপনি খেতে পারেন। পাশাপাশি কী খেতে হবে? ওগুলোতে আবার পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। তো ওইটাকে যদি আপনি কভার আপ করতে চান, আপনি অন্য কী খাবার খেতে পারেন? আপনি গরুর গোশত খেতে পারেন। এইটা আপনার জন্য একটা বেটার চয়েস। এখন অনেকেই বলতে পারেন যে আমার তো ব্লাডে কোলেস্টেরল বেশি, আমার তো হার্ট ডিজিজের প্রবলেম আছে, এক্ষেত্রে আমি কি করব? হ্যাঁ, এক্ষেত্রে আপনার যদি এই স্পেসিফিক প্রবলেম থাকে, কমপ্লিকেশন থাকে, আপনি একজন নিউট্রিশনিস্টের সঙ্গে যোগাযোগ করুন, যিনি এই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য যথেষ্ট দক্ষ এবং অভিজ্ঞ। আপনি পরামর্শ করলে ইনশাল্লাহ তিনি আপনাকে বেটার সলিউশন দিতে সক্ষম হবেন। কিন্তু আপনাকে প্রোটিনে যেতে হবে, এবং সেই প্রোটিনটা হতে হবে ফ্যাটি প্রোটিন, আদারওয়াইজ ইট ওয়ন্ট ওয়ার্ক অ্যাকচুয়ালি। তো এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট, আমাদের প্রোটিনে যেতে হবে। নাম্বার 3, আমাদের প্রচুর পরিমাণে স্যালাইনেটেড ওয়াটার লাগবে, অর্থাৎ লবণাক্ত পানি লাগবে। আমি যে নর্মাল পানিটা খাচ্ছি, নর্মাল পানি, মিনারেল ওয়াটার, শুধুমাত্র মানে মিনারেল ওয়াটার বলতে লাভ নেই, এগুলো আসলে ম্যাক্সিমাম টাইমে থাকে কি খুবই সামান্য পরিমাণে মিনারেলযুক্ত ওয়াটার থাকে। এগুলা ম্যাক্সিমামে ডিস্যালাইনেটেড ওয়াটার। তো ডিস্যালাইনেটেড যে ওয়াটারগুলো, ওইটা কিন্তু আমার বডির ভিতরে নতুন করে যে কোষ তৈরি করবে, ওই কোষের তৈরিতে খুব একটা সহযোগিতা করে না। আমাদের কোষ তৈরির জন্য দরকার হয় স্যালাইনেটেড ওয়াটার। তো স্যালাইনেটেড ওয়াটারটা আমরা কোত্থেকে পাবো? আমাদের দুইটা উপায় আছে। একটা হচ্ছে পানি যখন আমরা খাবো, পানিতে সামান্য পরিমাণ স্যালাইন মিশিয়ে দেওয়া, এটা একটা। দ্বিতীয় উপায় হচ্ছে ডাবের পানি খাওয়া। ডাবের পানি হচ্ছে স্যালাইনেটেড ওয়াটারের একটা চমৎকার সোর্স। এটার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়, সামান্য পরিমাণে ম্যাগনেশিয়ামও পাওয়া যায়, সামান্য পরিমাণ ক্যালসিয়ামও থাকে। এইটা আপনার জন্য বেটার সোর্স হবে। পাশাপাশি ম্যাগনেসিয়াম কিছু ট্রেস এলিমেন্টসও থাকে। আর আমরা যদি স্যালাইনেটেড ওয়াটার খাই, স্যালাইনেটেড ওয়াটার মোটামুটি আমার সোডিয়াম থাকছে, পটাশিয়াম থাকছে, তো সেটা আমার বডিকে বেটার সাপোর্ট দিবে রাদার দ্যান নর্মাল ওয়াটার। ঠিক আছে? তো আমাদের ওয়াটার নিতে হবে পার ডে অ্যাটলিস্ট 12 to 14 গ্লাসেস। আপনার বডি ওয়েট যত, ধরা যাক আপনার শরীরের ওজন হচ্ছে গিয়ে প্রায় 70 কেজি, সেক্ষেত্রে আপনাকে পানি খেতে হবে অন্তত 14 গ্লাস। অর্থাৎ বডি ওয়েট যত কিলোগ্রাম হবে, আপনি তার 5 ভাগের 1 ভাগ যে সংখ্যাটা, সেই সংখ্যার সমপরিমাণ গ্লাসে পানি খাবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার কোভিড-19 পরবর্তী যে রিকভারি স্টেজে একটা গুরুত্বপূর্ণ কাজ। কারণ আপনার বডি তখন নতুন কোষ তৈরি করতে হবে, এবং কোষ তৈরির জন্য আপনার লাগবে পানি। দ্বিতীয় কথা হচ্ছে যে পানিটা আপনি খাবেন, সেই পানিতে আপনি সম্ভব হলে একটু স্যালাইন যোগ করবেন, অথবা আপনি ডাবের পানি দিনের মধ্যে অন্তত 3 থেকে 4টা ডাবের পানি আপনি খাওয়ার চেষ্টা করবেন। আমি জানি সেটা বেশ কস্টলি, এই জন্য লো কস্ট সলিউশন কি স্যালাইনে চলে যেতে হবে। ফাইন। তো এই 3টা গেল হচ্ছে আমার ম্যাক্রো মিনারেল এবং ওয়াটার রিলেটেড যে কোশ্চেনগুলো, তার সলিউশন। এরপরে আমরা আসি
আমাদের ভিটামিন এবং মিনারেল যে লস হয় কোভিড-19 পক্ষে বিপুল পরিমাণ ভিটামিন এবং মিনারেল আমরা হারাই। এই ভিটামিন এবং মিনারেল হারানোটা আমরা কীভাবে পূরণ করতে পারি? তো প্রথমে আমাদের যে ভিটামিন এবং মিনারেলটা লস হয়, কী লস হয় সেটা একটু আমরা বুঝি। প্রথম কথা হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস আপনার বডিতে ঢোকার সাথে সাথে আপনি প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ডি লস করবেন, প্রচুর পরিমাণে। কেন? আপনার ইনফ্ল্যামেশন হবে। ইনফ্ল্যামেশনকে ফাইট অফ করতে গেলে আপনার বডির যেটা লাগবে সেটা হচ্ছে ভিটামিন সি, নাম্বার 1। এবং এইটা বারবার বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে কোভিড-19 পেশেন্ট যখন আইসিইউতে আছে তার বডিতে ভিটামিন সি লেভেল কমতে কমতে এমন একটা জায়গায় গেছে তার কোষের ভেতরে লোকালি স্কারভি তৈরি হচ্ছে। মানে এটা হচ্ছে স্কারভি হচ্ছে ভিটামিন সি সংক্রান্ত একটা রোগ, ভিটামিন সির অভাব এটা হয়। এবং এটা হলে তখন কি হয়, আমাদের দেহের বিভিন্ন জায়গায় কোষগুলো খসে খসে যেতে থাকে বা গলে যেতে থাকে। তো এই যে স্কারভির যে রোগটা, এই স্কারভি রোগটা তার কি হচ্ছে, লোকাল স্কারভি হচ্ছে, মানে দেহের বিভিন্ন অংশে আলাদা আলাদাভাবে স্কারভি শুরু হয়ে গেছে ভিটামিন সির অভাবের কারণে। তো এইটাকে ফাইট অফ করতে গিয়ে আমাদের বডি কী করে, আমাদের টোটাল বডিতে যতটুকু ভিটামিন সি আছে আমাদের বডি ইউজ করে ফেলে। আর আমাদের বডিতে ভিটামিন সি স্টোর করা কিন্তু খুব বেশি থাকে না। দ্যাটস ওয়াই ভিটামিন সি হচ্ছে এখানে একটা কি, আমাদের খুব রেগুলার ভিটামিন সি খেতে হবে। সেটা হচ্ছে দিনে অন্তত, স্বাভাবিক অবস্থায় আমাদের ভিটামিন সি রিকোয়ারমেন্ট একরকম, কোভিড-19 ক্ষেত্রে বা এই ধরনের সিভিয়ার যে ইনফেকশন, এই ইনফেকশনের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটা আরেক রকম। তো কোভিড-19 যখন হয় আমরা দেখতে পেয়েছি যে অনেক পেশেন্টদের ভিটামিন সি টলারেন্সটা অন্য লেভেলে চলে যায়। কীরকম? স্বাভাবিকভাবে তারা সাধারণত দিনে 2 থেকে 6 গ্রাম পর্যন্ত ভিটামিন সি টলারেট করতে পারে, দেহে সহ্য হয়। কিন্তু কোভিড-19 হওয়ার পরে তার ভিটামিন সি টলারেন্স ইনফেকশনের মাত্রার উপর ডিপেন্ড করে কোনো ক্ষেত্রে 1 গ্রাম, কোনো ক্ষেত্রে 5 গ্রাম, কোনো ক্ষেত্রে 30 থেকে 50 গ্রাম পর্যন্ত ভিটামিন সি টলারেন্স তার বডিতে তৈরি হয়ে গেছে। তো যার ইনফেকশন যেরকম সেই অনুসারে সে ভিটামিন সি খাবে। আমি সবাইকে কমন যে রেকমেন্ডেশনটা দিব সেটা হচ্ছে আপনারা দিনে 4 থেকে 6 গ্রাম ভিটামিন সি প্রতিদিন খাবেন। এটা কিভাবে খাওয়া যায়? এটা আসলে আপনি ফুড থেকে পাবেন না। আপনার সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ভিটামিন সি পাউডার। আপনি যদি দিনে প্রতিবার খাওয়ার পরে এবং আগে 1 গ্রাম করে ভিটামিন সি পাউডার পানিতে নিয়ে খেয়ে ফেলেন, এটা আপনার বডির জন্য হিলিং পাওয়ার হিসেবে খুব ভালো একটা হিলিং ফ্যাক্টর হিসেবে খুব ভালো একটা সাপোর্ট দিবে। আর এর পাশাপাশি ভিটামিন ডি লস যেটা, এটাও আমাদের একটা ইনফ্ল্যামেটরি অ্যাকশনেরই ফলাফল। আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি হারাই। এটা কারণ হচ্ছে আমাদের বডিতে ব্র্যাডিকাইনিন নামে একটা এজেন্ট আছে, এই এজেন্টটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটা সাইটোকাইনিনের মতোই আর একটা ইনফ্ল্যামেটরি রেসপন্স এজেন্ট। তো ব্র্যাডিকাইনিনকে কন্ট্রোল করার জন্য আমাদের লাগবে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, এবং এইটা আমাদের কন্টিনিউ খেয়ে যেতে হবে দিনে অন্তত 2000 IU করে ভিটামিন ডি। এটা আমাদের কন্টিনিউ করতে হবে অন্তত 3 মাস কোভিড-19 থেকে সেরে ওঠার পরে। এই দুটো জিনিস আমাদের স্বাভাবিক খাবারের সঙ্গে আমরা যোগ করব। নেক্সট, আমরা দেখা যায় যে কোভিড-19 থেকে ওঠার পরে এই গ্লুকোজের যে প্রবলেমটা, যে গ্লুকোজ লেভেল বারবার ওঠানামা করছে, এইটা ঠিক করার জন্য আমাদের দেহে প্রয়োজন হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এই ম্যাগনেসিয়ামটা আমরা কীভাবে পাবো? ম্যাগনেসিয়ামটা আমরা সাপ্লিমেন্ট থেকেও পেতে পারি, খাবার থেকেও পেতে পারি। খাবার থেকে পাওয়াটা একটু বেশি কঠিন, কারণ হচ্ছে আমাদের চারপাশে আমরা আগে যে মাটি ছিল, আগে যে পানি ছিল প্রাকৃতিক, ওইটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা আমাদের চারপাশে খাবার থেকে ওইটা আগের মতো পাচ্ছি না। তো ম্যাগনেসিয়ামের এই প্রবলেমটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করতে পারি? আমরা মিষ্টি কুমড়োর বিচি আছে, ওগুলো ভেজে খেতে পারি প্রতিদিন 1 মুঠ। দ্বিতীয় হচ্ছে আমরা কাঠবাদাম প্রতিদিন 1 মুঠো করে খেতে পারি। তৃতীয় হচ্ছে এই দুটোর কোনোটাই যদি অ্যাভেইলেবল না হয় সেক্ষেত্রে আমরা প্রতিদিন অন্তত 2 থেকে 3 বার কালো জিরার ভর্তা খেতে পারি। এটা আমাদের কিছুটা হলেও সাপোর্ট দেবে ম্যাগনেসিয়াম সোর্স হিসেবে, বাট আপনাকে ম্যাগনেসিয়াম খেতেই হবে। তারপরও কোভিড-19 থেকে ওঠার পরে আমি যে ফুডগুলোর কথা বললাম, এগুলো থেকে কখনোই পুরোপুরি আমাদের ম্যাগনেসিয়াম রিকোয়ারমেন্টটা ফুলফিল করা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্টে চলে যাওয়া কিছু দিনের জন্য হলেও। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে কোনটা? ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট হিসেবে আমাদের ম্যাগনেসিয়াম সাইট্রেট ইউজ করাটা বেটার, অথবা আয়োনাইজড ম্যাগনেসিয়াম। বাংলাদেশে আমি যতদূর জানি আয়োনাইজড কোনো ম্যাগনেসিয়াম নাই। ম্যাগনেসিয়াম সাইট্রেট সম্ভবত 1টা বা 2টো জায়গায় পাওয়া যেতে পারে। সেই জায়গাগুলোতে আপনার খোঁজ করতে হবে যে ম্যাগনেসিয়াম সাইট্রেট আছে কি না, থাকলে ব্যবহার করা শুরু করতে হবে। কোভিড-19 থেকে ওঠার পরে পুরুষদের জন্য ম্যাগনেসিয়াম রিকোয়ারমেন্ট হবে 600 মিলিগ্রাম দৈনিক, এবং নারীদের জন্য হবে সেটা 500 মিলিগ্রাম। স্বাভাবিক অবস্থা যেটা, পুরুষদের ক্ষেত্রে 400 মিলিগ্রাম এবং নারীদের ক্ষেত্রে 320 মিলিগ্রাম। ওকে,
এরপরে আমাদের যেটা প্রয়োজন হবে সেইটা হচ্ছে আমাদের জিঙ্ক। আমাদের বডিতে কোভিড-19 যে ভাইরাল ইনফেকশনটা ইমার্জ করে, সেই ভাইরাল ইনফেকশনের এগেনস্টে রেসপন্স দিতে গিয়ে আমরা প্রচুর পরিমাণ জিঙ্ক ইউজ করি আমাদের বডি। তো এরপর দেখা যাচ্ছে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যায়। ওই হাড়ের শক্তিটা আমাদের যদি ফেরত আনতে হয়, আমাদের প্রয়োজন হয় জিঙ্ক। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সঙ্গে বোরন এবং জিঙ্ক ছাড়া আমাদের হাড়গুলো কিন্তু প্রপারলি ফাংশন করে না। সেক্ষেত্রে দিনে একটা নির্দিষ্ট পরিমাণ 20 মিলিগ্রামের যদি জিঙ্ক আমরা খাই, দেন আমাদের বডি বেটার ফাংশন করবে। পাশাপাশি ম্যাগনেসিয়ামকে প্রপারলি অ্যাক্টিভেট করার জন্য ভিটামিন বি ট্যাবলেট যেগুলো আছে, বি কমপ্লেক্স ট্যাবলেট, যেটাতে অন্তত 3 থেকে 4টা বি ভিটামিন পাওয়া যায়, সেগুলোকে ভিটামিন B1, B2, B3, B5, B6, অন্তত 4টা বি ভিটামিন যদি সেখানে থাকে, এই ধরনের ক্যাপসুলগুলো আপনারা খেতে পারেন। তো এইগুলো হচ্ছে কোভিড-19 রিলেটেড সাজেশন। এর বাইরে দেখা যাচ্ছে আমি প্রোটিন খেলাম 30%, আমি কার্বোহাইড্রেট খেলাম 30%, তাহলে আমার 40% রয়ে গেলো। এই 40% আমি কী থেকে খাবো? দেখবেন যে আপনি ফ্যাট থেকে এখানে পেয়ে যাবেন প্রায় আরও 20 থেকে 30%। বাকিটা যে বাকি অংশটা আপনার যত গ্রিন ফুড খাবেন তত আপনার জন্য ভালো হবে, যত আনপ্রসেসড ফুড খাবেন অর্থাৎ কম প্রক্রিয়াজাত ফুড খাবেন সেটা আপনার জন্য ভালো হবে। অর্থাৎ আপনার স্ন্যাক্স বাদ দিয়ে সেখানে যত বেশি সম্ভব শাকসবজি ঢোকানো যায়, যত বেশি সম্ভব ডাল ঢোকানো যায়, ফলমূল ঢোকানো যায়, এটা আপনার জন্য ভালো হবে। তবে কোভিড-19 পরবর্তী 3 মাস অন্তত মিষ্টি ফল থেকে দূরে থাকায় আপনার জন্য শ্রেয়। শাকসবজির মধ্যে কোন ধরনের শাকসবজি খাবেন? 1 নম্বর হচ্ছে পালং শাক। আমি বলবো কেন পালং শাক? কারণ হচ্ছে পালং শাকে থাকে ম্যাগনেসিয়াম। আপনার ম্যাগনেসিয়াম লাগছে, আপনি অনেক কিছু খেয়েও ম্যাগনেসিয়ামের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারছেন না, এই ক্ষেত্রে আপনাকে পালং শাক একটা সাপোর্ট দিবে। দ্বিতীয়ত হচ্ছে আয়রন থাকবে। তৃতীয়ত হচ্ছে সামান্য পরিমাণ জিঙ্ক থাকবে। যদিও এগুলো ওইভাবে আসলে বডিতে অ্যাবজর্ব হয় না, বাট আপনার শাকসবজিগুলো আপনাকে 2টা জায়গায় সাপোর্ট দেবে। একটা হচ্ছে শাকসবজিতে আপনার ফাইটিক অ্যাসিড থাকে, যেটা আপনার হার্টের জন্য ভালো একটা ব্যাপার। দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে আমরা শাকসবজির মাধ্যমে অনেক সময় দেখা যায় যে শাকসবজির ফাইবারগুলো আমাদের বডির যে গাট মাইক্রোবসগুলো আছে, গাট মাইক্রোবসের জন্য খুব ভালো। তৃতীয়ত হচ্ছে আমার এই খাবারটা পেটে থাকতেছে বেশিক্ষণ, আমার খাবারটা হজম হতে সময় লাগতেছে বেশি, অর্থাৎ আমার গ্লুকোজ বারবার আপ ডাউন করবে না। এই সুবিধাগুলোর কারণে আমাদের কি করতে হবে? আমাদের কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সোর্সের বাইরে আমাদের শাকসবজি খাওয়ার দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা যে ভিটামিন এবং মিনারেল গ্যাপগুলোর কথা বলেছি, এই ভিটামিন এবং মিনারেল গ্যাপগুলো ফুলফিল করার জন্য আমাদের অন্তত 2 থেকে 3 মাস সতর্ক থাকতে হবে। কোভিড-19 আমাদের বডির মধ্যে অনেকগুলো ক্রিটিক্যাল সিমটমস রেখে যায়, যে সিমটমসগুলোকে আমরা যদি ঠিকভাবে ট্রিটমেন্ট না করি, একটা পর্যায়ে গিয়ে সেখান থেকে আমাদের ডায়াবেটিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, অনেক সময় কিডনি ফেলিয়ার হতে পারে এবং দীর্ঘমেয়াদী বিভিন্ন ফুসফুসের ইনফেকশন হতে পারে বা শ্বসনতন্ত্রের দুর্বলতা দেখা যেতে পারে। তো এই যে সমস্যাগুলো, এর পাশাপাশি আরও একটা সমস্যা যুক্ত হয় কোভিড-19 পর, সেটা হচ্ছে মাংসপেশির দুর্বলতা এবং হাড়ের দুর্বলতা। তো এইগুলো প্রপারলি দূর করতে আমাদের উপরোক্ত যে ভিটামিনস এবং মিনারেলসগুলোর কথা বললাম, এইগুলো প্রয়োজন হবে। আমরা যদি খাবারের সঙ্গে এগুলো নিয়মিত গ্রহণ করি অন্তত 3টা মাস, আমরা ইনশাল্লাহ দীর্ঘমেয়াদে কোভিড-19 যে বিভিন্ন ক্ষতিকর প্রভাবগুলো আছে সেই প্রভাবগুলো থেকে দূরে থাকতে সক্ষম হব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন এবং যথাসম্ভব এই যে রিকমেন্ডেশনগুলো আছে কোভিড-19 পরবর্তী উপসর্গগুলো থেকে সেরে ওঠার জন্য, এই রিকমেন্ডেশনগুলো ফলো করার চেষ্টা করবেন। আমরা আশা করব কোভিড-19 থেকে আপনারা যারা আক্রান্ত হয়েছেন তারা সঠিকভাবে সেরে উঠবেন, আর যারা ইতিমধ্যেই সেরে উঠেছেন তারা দীর্ঘদিন ভালো থাকবে ইনশাল্লাহ। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।